তোমাকে কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই। ব্যাস, আমি যা করছি নিজের ইচ্ছেতেই করছি। আজ বালরাজ আমার সঙ্গে সরাসরি কথা বলছে, আমি চাই না কালকেও আমার পেছনে কথা বলুক। দেখেছিল ঠিক সেই একই দৃষ্টি সঞ্জয়ের চোখেও একদিন ছিল। অকরাম গভীর নিঃশ্বাস নিল এবং সবকিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিল। প্রায় 1 ঘন্টা পরে বলরাজ তার ব্যক্তিগত আরিনাতে অভিনব আর অকরামকে নিয়ে পৌঁছাল। এটাই সেই আরিনা যেখানে বলরাজ প্রায় লড়াই করত। সেই বিশাল আরিনাতে 3 জন ছাড়া আর কেউ ছিল না। আর একবার ভেবে দেখো, আজ পর্যন্ত এই রিংয়ে আমি কখনো হারিনি। এই রিংয়ে তুমি আজ পর্যন্ত হারনি একটাই কারণে, আজকের আগে তুমি কখনো সঞ্জয়ের ছেলে টাইগারের মুখোমুখি হওনি। তাহলে আকরাম, তুমি কাকে বেট করছো? আমাকে না ওকে? বোকার মতো কথা বলো না। মাথা থেকে পা পর্যন্ত বালরাজকে দেখল। বালরাজ ছিল ভারী গড়নে, আর অভিনব ঠিক সেই ভারী দিকটাকেই আক্রমণ করার পরিকল্পনা করেছিল। শেষ পর্যন্ত ফাইট করবে, তোমাকে ফাইট করতেই হবে, বুঝেছো টাইগার? এটা কাকে নিয়ে এসেছে? এই ছেলে আমাদের উপর রাজত্ব করবে। অভিনব পুরোপুরি সিরিয়াস। ছোটবেলা থেকে তার বাবা সঞ্জয় যেভাবে তাকে ফাইট শিখিয়েছিলেন সব মনে পড়ে গেল। এবার বলরাজ রেগে গেল। সে আবার অভিনবের দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু অভিনব ঝুঁকে পড়ে বলরাজের পায়ে লাথি মারল। বলরাজ নিজেকে সামলাতে পারল না। হে বলরাজ, সারেন্ডার করে দাও। নিজের রেকর্ড নষ্ট করছো কেন? বাইরে আমি কাউকে বলবো না যে তুমি টাইগারের কাছে হেরেছো। বলরাজ একের পর এক পাঞ্চ মারতে শুরু করলো অভিনবের দিকে। অভিনব সব আঘাত থেকে নিজেকে বাঁচালো। অভিনব বলরাজকে ছেড়ে রিংয়ের এক কোণে গিয়ে চুপচাপ দাঁড়ালো। বলরাজ খুব কষ্ট করে তার ভারী শরীরটা তুলল আর ব্যথায় কাতরাতে লাগলো। আকরাম, আমি জানি আজ তুমি খুব খুশি। বলরাজের পিঠে স্প্রেন হয়েছিল, কিন্তু তবুও সে হাসল আর অভিনবকে জিজ্ঞেস করল, এসব তুমি কোথায় শিখলে? এগুলো আমি উত্তরাধিকার হিসেবে পেয়েছি। আমার সঙ্গে একটা ড্রিঙ্ক করবে? আজকের পার্টি আমার তরফ থেকে। বালরাজ, এভাবে বললে হয় না। বলতে হবে, টাইগার জি, উড ইউ লাইক টু হ্যাভ আ ড্রিঙ্ক উইথ মি? উইল ইউ পার্টি? এভাবে। এটা সেই একই লিকার যেটা আমরা হোটেলে খেয়েছিলাম। এটা তোমার ইনলসদের দিয়ে দিও। ওদের গত 7 পুরুষেও কেউ এমন জিনিসের স্বাদ পায়নি। নাকি রিংয়েই দাঁড়িয়ে থাকবে? কিছুক্ষণ পরে গাড়িটা আনান্নার বাড়ির সামনে এসে থামল। অভিনব গাড়ি থেকে নেমে গভীর নিঃশ্বাস নিয়ে বাড়ির ভেতরে ঢুকল। মিজি, নমস্তে বাবাজি, আপনাদের দুজনের জন্য এটা এনেছি। এটা তো দারুণ, এটা খুবই দামি ম্যান। ও প্লিজ, আমার তো মনে হয় ও কোথাও থেকে এই বোতলগুলো চুরি করে এনেছে। তুমি কি সত্যি মনে করো ওর মতো একজন মানুষ এত দামি অ্যালকোহল কিনতে পারে? আর তুমি এসব এখানে কেন এনেছো? আমাদের মেয়ের ওপর জোর করে নিজেকে চাপিয়ে দেওয়ার পর এখন কি আমাদের ঘুষ দিতে এসেছো? তাও আবার চুরি করা লিকার দিয়ে? সরি, কিন্তু আমি কারো ওপর জোর করিনি, আর কিছু চুরিও করিনি। ও সত্যি? তাহলে কি কোনো ভূত আমার মেয়ের সঙ্গে শুয়েছিল? এসব করছো শুধু আমার ছেলের সম্পত্তি দখল করার জন্য। আর বাড়ির ভিতরের দিকে এগিয়ে গেল। অনেক রাত হয়ে গিয়েছিল, আর সে জানত এই সময় নিজের বাড়িতে যাওয়া সম্ভব নয়। সে ভাবল অনন্যার ঘরেই গিয়ে ঘুমাবে। কি? অনেক রাত হয়ে গেছে, আমি আমার বাড়িতে যেতে পারবো না। ঘুমানোর জন্য একটা জায়গা দরকার। তো? তুমি তো আমাকে তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে ডেকেছিলে, তাই না? তাহলে তুমি আমাকে ঘুমানোর জায়গা দাও। তুমি কি ভাবছো আমি আবার তোমাকে আমার ঘরে ঢুকতে দেব? তাহলে আমি কোথায় যাব? জানি না, যা খুশি করো, কিন্তু বাইরে থাকো, নইলে তোমার পা ভেঙে দেব। প্রথমে অভিনব ভয় পায়নি, কিন্তু দরজাটা যখন তার পায়ে লাগতে যাচ্ছিল তখন সে দ্রুত পা সরিয়ে নিল। আনান্যা দরজাটা জোরে বন্ধ করে দিয়ে ভেতর থেকে চিৎকার করল, চাকরের জায়গা মালিকের ঘরে নয়, ওর জায়গা বাড়ির স্টোর রুমে। এটা শুনে অভিনব খুব খারাপ লাগলো, কিন্তু সে আর কি বা করতে পারত। বন্ধ দরজার দিকে তাকিয়ে সে হতাশায় মাথা নাড়ল। এরপর ঘরের দরজা খুলে রেখে ঘুমোতে গেল। অভিনব এখনো অনন্যার ঘরের বাইরে দাঁড়িয়েছিল। সে জানত যে অন্য ঘরগুলোতে তার থাকার কোনো জায়গা নেই, তাই অভিনব গেল সেই জায়গায় যেখানে এই বাড়ির দাসীরা ঘুমোতো। সৌভাগ্যবশত সে একটা খালি খাট পেল এবং অভিনব সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ল। অভিনব বুঝতেই পারল না কখন সে ঘুমিয়েছে আর কখন জেগে উঠেছে। সে যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে পৌঁছে গেল AK প্রাইভেট লিমিটেডে।